কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলা হয়? ওকে, তো আমার প্রথম কথা বলছে নিউক্লিয়াসের বিভাজন। আচ্ছা, নিউক্লিয়াস কথাটা যেখানে আমরা দেখি না সেখানে আমরা কি বলবো জানো? ওটাকে ক্যারিও। কি বলবো? নিউক্লিয়াস কথাটা যেখানে দেখবো ওটা বলবো ক্যারিও। ঠিক আছে, আচ্ছা, তার মানে ক্যারিও কাইনেসিস। কাইনেসিস মানে কি? বিভাজন। তাহলে ক্যারিও কাইনেসিস, এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আর যদি বলে তোমাকে সাইটোপ্লাজমের বিভাজন, তাহলে আমরা কি বলি? সাইটোকাইনেসিস। কি বলি? সাইটোকাইনেসিস। তাহলে আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম। এটা কি? এটাকে বলবো ক্যারিওকাইনেসিস। এখন আসো, এটা তো হলো, এখানে বিজ্ঞানী তেমন আসে না। তবে এই যে কোষ বিভাজন হওয়ার আগে একটা কি হয়? কোষ চক্র, মানে প্রস্তুতি দশা। কোষ চক্র নিয়ে প্রথম বিজ্ঞানী হাওয়ার্ড ওপেল তারা প্রথম প্রস্তাব করেন। এই যে কোষ চক্র, এখানে কি বলছে? এখানে একটা থেকে প্রস্তুতি, যেটাকে বলে ইন্টারফেজ, আর একটা হচ্ছে মাইটোসিস, ধরো মেইন দশা। যেটা একটা কোষ চক্র আমরা এইভাবে দেখি, এটা হচ্ছে মাইটোসিস মেইন, ওকে, মাইটোসিস, আর বাকিটা হচ্ছে প্রস্তুতি। প্রস্তুতি সময় নেয় বেশি, তাই না? আমরা জানি। তো প্রস্তুতি দশার তিনটা ধাপ। কয়টা ধাপ? প্রস্তুতি দশার তিনটা ধাপ। G1, তারপরে হচ্ছে S, তারপরে হচ্ছে G2, আর এদিকে মাইটোসিস। ঠিক আছে, G1, S, G2, মাইটোসিস, এই হচ্ছে তিনটা। ওকে, এই তিনটা। এখন এই যে G1, S এবং G2, এই তিনটার মধ্যে ভাইয়া আমাদেরকে একটা কথা দেখো তো, এই যে তিনটার মধ্যে মাইটোসিস, যেটা মেইন দশা, মাইটোসিস বিভাজন, সেখানে কত পার্সেন্ট সময় নেয়? মাত্র 5 থেকে 10%। যে গ্যাপ 1, সেখানে কত পার্সেন্ট সময় নেয়? 30 থেকে 40% সময় নেয়। এস, যেটাকে আমরা বলি সিনথেসিস বা সংশ্লেষণ দশা, সেখানে সময় নেয় কত? 30 থেকে 50%। এইখানে গ্যাপ 2 তে কত সময় নেয়? 10 থেকে 20%। গ্যাপ 2 তে 10 থেকে 20%। এইটা হচ্ছে কোন ধাপে কতটুকু। তাহলে এই G1, S, G2 এরা কি? এরা হচ্ছে তার ইন্টারফেজের তিনটা ধাপ। ইন্টারফেজ, এই ইন্টারফেজের আমার তিনটা ধাপ থাকে। ঠিক আছে, G1, S এবং G2, G1, S এবং G2। ঠিক আছে, এই তিনটা ধাপ থাকে। এখন আসো, তো এইখানে যখন আমরা বলতেছি এই যে কোন চক্রের, কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময়ে, এটাতে তো 10 থেকে 20%, 30 থেকে 40, 30 থেকে 50, 90 থেকে 96। এখন কত? সংশ্লেষণ দশা মানে কি? এস, এস দশা। এই দশায় মূলত কি হয়? ভেরি ইম্পর্টেন্ট, অনেক আসে। এইখানেই মূলত ডিএনএ রেপ্লিকেশনটা হয়। এই দশায় প্রস্তুতির কোন দশায় হয় ডিএনএ রেপ্লিকেশন? ডিএনএ রেপ্লিকেশন হয় এস দশা, অর্থাৎ সংশ্লেষণ দশা। তাহলে সংশ্লেষণ দশায় ব্যয়িত সময় 30 থেকে 50। অ্যান্সার কত? 30 থেকে 50। তাহলে এই যে পার্সেন্টেজ গুলো যে কোনোটা তোমাদের আসতে পারে, সো ওইভাবে একটু মনে রাখবা কোনটাই কি হয়, মেইন ইম্পর্টেন্ট বলে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা তথ্য বলে দিই যে তোমার এই কোষ চক্র, এই যে চক্র দেখছো, প্রস্তুতি, লাস্টে মাইটোসিস, এভাবে এই কোষ চক্রটা নিয়ন্ত্রণ কে করে জানো? এটার নিয়ন্ত্রণ করে কে? এটা নিয়ন্ত্রণ করে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। ও হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? সিডিকে। আর এই যে গ্যাপ 2 থেকে যখন, এটা তো শেষ ধাপ, প্রস্তুতির শেষ ধাপ, এই গ্যাপ 2 থেকে যখন মাইটোসিসে যায়, তখন তার একটা উপাদানের প্রয়োজন পড়ে, যেটাকে বলে MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বলা হয় এটাকে। তো এই জিনিসটা হচ্ছে মেইন। ঠিক আছে, এটা গেল তোমার। তাহলে আমরা মোটামুটি এইখানে তথ্যগুলা হয়ে গেল। ক্লিয়ার? এই এবার আসো, তারপরে একটা প্রশ্ন অনেকবার দেখা যাচ্ছে, কি? ক্রোমোজোমাল নৃত্য। ভেরি ভেরি কমন। ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় কোন দশায়? তাহলে আমরা এখন মাইটোসিসে প্রবেশ করলাম। তো মাইটোসিস বিভাজনে কি বলে বলো তো? মাইটোসিস কি করে? একটা কোষ থেকে দুইটা কোষ হয়, দুইটা অপত্য কোষ হয়। একটা কোষ থেকে দুইটা অপত্য কোষ হয়। এরপরে কি বলছে এখানে? মাইটোসিসের এই জায়গায় তোমাকে বলছে যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই জন্য মাইটোসিসকে কি বলে? সমীকরণিক বিভাজনও বলা হয়। সমীকরণিক বিভাজন, কারণ ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এখন মাইটোসিসের 5টা ধাপ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এর মধ্যে প্রোফেজ ধাপে কি হয় একটু বুঝো তো, মেইন কথাটা মনে রাখো, যেটা আসতে পারে তোমাদের। প্রোফেজ ধাপে আসতে পারে, প্রোফেজ ধাপে মনে রাখবা জল বিয়োজন হয়। প্রোফেজ ধাপে কি হয়? জল বিয়োজন হয়। তো জল বিয়োজন হলে কি হবে? ক্রোমোজোম গুলা মানে দৃষ্টিগোচর হয়, একটু সংকুচিত হয়, মোটা হয়, দৃষ্টিগোচর হয় জল বিয়োজন হওয়ার জন্য। আচ্ছা, তারপরে আসো প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে কি হবে বলতো? প্রোমেটাফেজে হয় হচ্ছে স্পিন্ডল তন্তু। প্রথম কথা কি, ওইখানে এই স্পিন্ডল তন্তু জিনিসটা তৈরি হবে। ঠিক আছে, কি তৈরি হবে বলতো ভাইয়া? স্পিন্ডল তন্তু তৈরি হবে। এই যে স্পিন্ডল তন্তু তৈরি হলো, এই স্পিন্ডল তন্তুর সাথে যেই ক্রোমোজোম, মানে ক্রোমোজোম গুলা যেই স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়, যেই স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত হয়, তাকে কি বলে? ট্রাকশন তন্তু। ওকে, আচ্ছা, এগুলা মেইন কথাগুলো বুঝো, প্রোমেটাফেজের মেইন কথাগুলো কি কি। তারপরে কি, ওই প্রোমেটাফেজে তোমার কি হবে? ক্রোমোজোম গুলা একটু ছড়ায় যেতে থাকে। ক্রোমোজোম গুলা ছড়ায় যেতে থাকে, তো তখন দেখলে মনে হয় ক্রোমোজোম গুলা নাচানাচি করতেছে। হ্যাঁ, ক্রোমোজোম গুলা কি নাচানাচি করতেছে। তাহলে এটাকে বলে ক্রোমোজোমাল নৃত্য।
ক্রোমোজোমাল নৃত্য, মানে ওরা ক্রোমোজোমগুলো হুট করে এনে সরে যায়, তো তখন এটা ড্যান্সের মতো মনে হয়, ক্রোমোজোমাল ড্যান্স বলে, ক্রোমোজোমাল নৃত্য। তো এই হচ্ছে মোটামুটি প্রোমেটাফেজ। এগুলো কি প্রোমেটাফেজ গেল। আচ্ছা, এরপরে আসো কি বলছে, কোষ বিভাজন কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। প্রোমেটাফেজ শিখলাম না আমরা, এবার আসলে একটু মেটাফেজটা শিখে নেই। মেটাফেজ, হ্যাঁ মেটাফেজ। তো মেটাফেজে কি হয় জানো, মেটাফেজে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে আসে। কি হয়, ক্রোমোজোমগুলা দেখো এই যেটা ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে আসে। ক্রোমোজোমগুলো কি হবে ভাইয়া, বিষুবীয় অঞ্চলে আসবে। এই যে বিষুবীয় অঞ্চলে বিষুবীয় অঞ্চল, এই বিষুবীয় অঞ্চলে যে আসলো ভাইয়া, এই বিষুবীয় অঞ্চলে আসার এই ঘটনাটাকে বলা হয় মেটাকাইনেসিস। কি বলা হয় বলতো, মেটাকাইনেসিস। ঠিক আছে, এই যে বিষুবীয় অঞ্চলে অবস্থান, এটাকে বলে মেটাকাইনেসিস। আচ্ছা, এবার এই যে মেটাফেজে ক্রোমোজোম সবচেয়ে খাটো ও মোটা হয়। খাটো প্লাস কি হয়, ক্রোমোজোমটা সবচেয়ে বেশি মোটা হবে কোন দশায়, এই যে মেটাফেজে। ঠিক আছে, মেটাফেজে। এরপরে আবার বলছে ক্রোমোজোমগুলো যে মোটা হয় না, খাটো এবং মোটা হবে ক্রোমোজোমগুলা, এই ঘটনাটাকে কি বলে বলতো, কনডেনসেশন। এটাকে কি বলে, কনডেনসেশন। ঠিক আছে, মানে খাটো হবে একটু মোটা হবে, এই ঘটনাটাকে কি বলা হয়, কনডেনসেশন। ঘনীভবন, মোটা হয়ে যাবে, কনডেনসেশন। ঠিক আছে, কনডেনসেশন এটা বলতেছে। তো এগুলা হচ্ছে তোমার মেটাফেজ। আরেকটা ঘটনা মেটাফেজে ঘটে, সেটা কি, ওর নিউক্লিওলাস এবং পর্দা, নিউক্লিওলাস ও ওর পর্দা, নিউক্লিয়ার পর্দা, এটা কি হয়, বিলুপ্ত হয়। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দাটা কি হবে, বিলুপ্ত ঘটবে। নিউক্লিওলাস নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত ঘটে কখন, এটাতে। ওকে, তো এই হচ্ছে আমার টোটাল মেটাফেজ। তো যখন আমাকে বলছে ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হবে, এটাকে কি বলে, এটাকে বলা হয় মেটাফেজ। এটা কোন দশায় ঘটবে, বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের এই অবস্থানটা, এটা মেটাফেজ অবস্থায় ঘটে। ঠিক আছে, মেটাফেজ। ওকে, কোষ বিভাজনের কি বলছে দেখো, কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়। এই যে বললাম না, নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা, এরা বিলুপ্ত হয় কোন ধাপে এসে, এরা বিলুপ্ত হয় হচ্ছে ভাইয়া মেটাফেজ। এরা একদম বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, কোষ এই যে পর্দা, এগুলা মানে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস একদম বিলুপ্ত হয়ে যায়। ওকে, ক্রোমোজোমের এই যে দেখো মাত্র পড়াইছি, ক্রোমোজোমের খাটো ও মোটা হওয়া, খাটো মোটা হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে কি বলা হয়, খাটো মানে চেপে যাচ্ছে, কনডেন্স। কনডেন্স মানে কি, এক জায়গায় সংকুচিত হয়ে ঘন হয়ে যাওয়া, এটাকে বলে কনডেন্স। তাহলে এটাকে আমরা কি বলতেছি, কনডেনসেশন। কি বলা হচ্ছে এখানে বলতো, কনডেনসেশন। ক্রোমোজোমের খাটো ও মোটা হওয়াকে বলা হয় কনডেনসেশন। ওকে, এবার আসো ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয় কখন। এবার আসি মেটাফেজের পরে কি আমাদের এনাফেজ। এনাফেজে এই ঘটনাটা ঘটে যে দেখো ক্রোমোজোমগুলো কি হয়, আস্তে আস্তে মেরুমুখী চলন হয়, মেরুর দিকে চলে যায়, দুই দিকে চলে যায়। এরা ক্রোমোজোমগুলো কি হয়, মেরুমুখী চলন দিকে চলে যায়, এবং যাওয়ার সময় ওরা ওই যে তখন আমরা পড়লাম না VLJI, এরকম আকৃতি দেখা যায় ক্রোমোজোমগুলো, এরকম আকৃতি VLJI, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এই আকৃতি হয়। এই মেরুর দিকে যাওয়ার সময় এই আকৃতি হয়, এবং এটা অনেক গতিপ্রাপ্ত। ঠিক আছে, গতিপ্রাপ্ত হয়। আচ্ছা, এরপরে দেখো এখানে এই যে কোনটিকে গতি পর্যায় বলে, ওই যে সেম এনাফেজ, মানে এনাফেজের দুই দিকে চলে যায়, তো এই জন্য এটাকে বলে গতি পর্যায় বা গতিপ্রাপ্ত হওয়া। গতি হয়ে দুই দিকে চলে গেছে, দুই দিকে চলে গেছে। তো এটা হচ্ছে গেল এনাফেজে, এবং এনাফেজে দুই দিকে চলে গেল, সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে গেল, দুই দিকে চলে গেল। এবার আসো মাইটোসিসে এনাফেজ ধাপে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, দেখো মেটাসেন্ট্রিক যে আকৃতির হয়, কি বলছি, VLJI। তাহলে মেটাসেন্ট্রিক কি, মেটাসেন্ট্রিক কি ভি, তাহলে এটা হচ্ছে অ্যানসার। যে কোনটা, সরি এল কোনটা সাবমেটাসেন্ট্রিক, যে কোনটা, যে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আই কোনটা টেলোসেন্ট্রিক, আই কোনটা টেলোসেন্ট্রিক। এই হচ্ছে ব্যাপার। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভাজন ঘটে নিম্নের কোন ধাপে। ঠিক আছে, বলছে কি সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভাজন ঘটে কোন ধাপে, মানে সেন্ট্রোমিয়ারটা পুরো আলাদা হয়ে যায়। বললাম না তখন একটু আগেই আমার কথাই বলছি যে সেন্ট্রোমিয়ার এই যে মাঝখান দিয়ে ভাগ হয়ে দুই দিকে চলে গেল, কোথায়, এনাফেজে। এনাফেজে তো দুই দিকে চলে যায়, তাহলে অ্যানসার কি এনাফেজ। ভাইয়ের কথাগুলো থেকে দেখো এমসিকিউ আসবে যা কথা থেকে। ঠিক আছে, এমসিকিউ যাই আসবে এগুলো সব ভাইয়ার কথা অনুযায়ী। ওকে, এরপরে আসো কোষ প্রাচীরের মধ্য পর্দার গঠন প্রক্রিয়া কোষ বিভাজনের কোন দশা থেকে শুরু হয়। এই যে মধ্য পর্দার গঠন প্রক্রিয়া, ঠিক আছে, মানে মধ্য পর্দা গঠন কোষ বিভাজন কোন দশা থেকে। এই যে মধ্য পর্দা থেকে তোমার কি বলছে, মধ্য পর্দা হবে, মাঝখানে মধ্য পর্দা আসবে। ঠিক আছে, একটা কোষ প্লেট, ঠিক আছে, এরকম ধরো এরকম একটা কোষ প্লেট এসে দুইটাকে আলাদা করে দিবে, এটা কোন দশায় ঘটে, এটা ঘটে ভাই টেলোফেজ, একদম লাস্টে এসে এটা ঘটে। এবং টেলোফেজে আরেকটা ঘটনাও ঘটে, জলযোজন ঘটে। তাহলে জলযোজন যখন ঘটবে, পানি আবার আসবে, তাহলে ক্রোমোজোমগুলো কি হবে, সরু হয়ে যায়। ক্রোমোজোমগুলো কেমন হবে, একটু চিকন হয়ে যাবে ক্রোমোজোমগুলো, তাই না। জলযোজন ঘটবে ক্রোমোজোমে। এবং কি বলছে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা, এদের আবির্ভাব ঘটে, এরা আবার ফিরে আসে, তাই না, এরা আবার ফিরে আসে। এরা বিলুপ্ত হয়ে গেছিল কখন, মেটাফেজে, আর এরা আবার পুনরায় আবার আবির্ভাব করছে টেলোফেজ ধাপে।
আচ্ছা, এবার স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মায়োসিস নিয়ে, তো মায়োসিসের একটা কথা কি জানো? আচ্ছা, মাইটোসিস যদি বলি, মাইটোসিসের গুরুত্ব, তোমাদের বইয়ে অনেকগুলো পয়েন্ট আছে, ওগুলো সিকিউতে আসে। এমসিকিউতে মাইটোসিসের গুরুত্ব কি? ক্রোমোজোম সংখ্যা সমান রাখবে, গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীল রাখবে, ক্ষত স্থান হলে ওটাকে ক্ষত পূরণ করে দিবে, এগুলো হচ্ছে মাইটোসিসের মূল কাজ বলতে পারো। এরপরে হচ্ছে জনন কোষের সংখ্যা বাড়াবে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, সেখানেও মাইটোসিসের অবদান আছে। এগুলো হচ্ছে মাইটোসিস। কারণ মাইটোসিস তো আমাদের মেরিস্টেম, দেহকোষ, উদ্ভিদের যে মেরিস্টেমাটিক ভাজক টিস্যু, সেখানে সব জায়গায় কি হয়? মাইটোসিস হয়। আর মায়োসিসটা হয় মূলত ভাইয়া, দেখো কোথায় মায়োসিস ঘটে? মায়োসিস ঘটে ভাইয়া জনন মাতৃকোষে। এইটা মাস্ট মাথায় রাখতে হবে। কোথায় ঘটে? জনন মাতৃকোষে। ঠিক আছে, কোথায় ঘটবে? জনন মাতৃকোষে আমার মায়োসিসটা ঘটে। মায়োসিস কোথায় ঘটে? জনন মাতৃকোষে। এই যে জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষে মায়োসিস হয়ে সে হ্যাপ্লয়েড হয়। সে কি হয়? এইখানে মায়োসিসের মাধ্যমে সে হ্যাপ্লয়েড হয়ে যায়। তো এটা যখন এখানে বলতেছে, তাহলে অ্যান্সার কি? জনন মাতৃকোষ। আর যদি বলে জনন কোষে কি হয়, জনন কোষ, তারপরে হচ্ছে এই যে দেহকোষ, এদের কি হয়? এদের ভিতরে ভাইয়া মাইটোসিস হয়। এখানে কোনটা হবে? মাইটোসিস। ঠিক আছে, দেহকোষ, জনন কোষ, এগুলোতে আবার মাইটোসিস হয়। আর যদি বলে জনন মাতৃকোষ, সেখানে মায়োসিস হয়। মায়োসিস হয়ে তারপরে তোমার জনন কোষ হয়। জনন মাতৃকোষে মায়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি হয়। তো যদি বলে জনন কোষ সৃষ্টি, এটা কার কাজ? মায়োসিসের কাজ। জনন কোষ সৃষ্টি কার কাজ? মায়োসিসের কাজ। ওকে, মায়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিনাপসিস ঘটে? আমরা জানি মায়োসিসের দুইটা পর্যায়। মায়োসিসের কয়টা পর্যায় বলতো? মায়োসিসের দুইটা পর্যায়। এটা হচ্ছে মায়োসিস 1 আর একটা কি বলতো? মায়োসিস 2। মায়োসিস 1 একটা মায়োসিস 2। এখন মায়োসিস 1 এর আবার চারটা ধাপ। কি কি? প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। সেম ভাবে মেটাফেজ 2 এরও চারটা। কি কি? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম মায়োসিসের দুইটা পর্যায়, মায়োসিস 1, মায়োসিস 2। ঠিক আছে, ঠিক যেমন এরকম এই যে 2n থেকে কি হয়? প্রথমে মায়োসিস 1 এর মাধ্যমে সে হ্যাপ্লয়েড হয়। সে কি হয়? হ্যাপ্লয়েড। দুইটা হ্যাপ্লয়েড হলো। এরপরে এই হ্যাপ্লয়েড গুলা থেকে আবার বিভাজন হয়, ওরা আবার দুইটা হয়। দুইটা কয়টা হয়? কয়টা হয়? চারটা। প্রথমের এইটা হচ্ছে মায়োসিস 1 আর পরের এটা হচ্ছে মায়োসিস 2। ওকে, এইভাবে করে হয়। তাহলে আমাকে যদি বলে মায়োসিসে আমার কয়টা অপত্য কোষ তৈরি হয়? চারটা অপত্য কোষ হয়। একটা মায়োসিস বিভাজনে আমার চারটা কোষ তৈরি হয়। আর মাইটোসিসে একটা থেকে দুইটা হয়। আমি বুঝলাম। এখন এর মধ্যে আমার প্রোফেজ 1টা আমাদের বেশি ইম্পর্টেন্ট। এই প্রোফেজ 1 খেয়াল করো, এই প্রোফেজ 1-এ 5টা উপধাপ। কয়টা উপধাপ? 5টা। 5টি উপধাপ। প্রোফেজ 1-এ 5টি উপধাপে বিভক্ত। কি কি? আমরা যদি দেখি লেপ্টোটিন, জাইগোটিন, হ্যাঁ লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তারপরে কি ডিপ্লোটিন, আর লাস্টে হচ্ছে ডায়াকাইনেসিস। লাস্টে কি? ডায়াকাইনেসিস। এই 5টা উপধাপ মাথায় রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এইটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ লেপ্টোটিন ধাপের উপধাপের এইখানে তেমন কিছু ঘটে না। এটা চিকন সুতার মতো, ফুলের তোড়ার মতো দেখায়। ক্রোমোজোম গুলো দেখতে কিসের মতো? ফুলের তোড়ার মতো দেখায়। মেইন যেটা হচ্ছে এরপরে জাইগোটিন। এই যে জাইগোটিন ধাপে খেয়াল করো, ওর জাইগোটিন ধাপে কি ঘটে? জাইগোটিন ধাপে ক্রোমোজোম গুলা, এই যে ধরো ক্রোমোজোম গুলা এরকম জোড়া বাঁধে। কি বাঁধে? এই জোড়া বাঁধে। এই যে ক্রোমোজোম গুলা জোড়া বাঁধে, এই জোড়া বাঁধার প্রক্রিয়াকে কি বলে? সিনাপসিস। কি বলে? সিনাপসিস কি? এই যে জোড়া বাঁধার প্রক্রিয়া, জোড়া বাঁধার প্রক্রিয়াকে কি বলে? বলো, সিনাপসিস। জোড়া বাঁধার প্রক্রিয়াকে সিনাপসিস বলে। ঠিক আছে, তাহলে জোড়া বাঁধার এই প্রক্রিয়াটাকে কি বলে? সিনাপসিস। তাহলে এটা কোথায় ঘটে? এটা জাইগোটিনে ঘটে। কোথায় ঘটে? জাইগোটিনে ঘটে। তাহলে জাইগোটিনে আমার কি ঘটতেছে বলতো? সিনাপসিস। ওকে, জাইগোটিনে সিনাপসিস ঘটে। সিনাপসিস। আর ওই যে জোড়াটা, ক্রোমোজোমের জোড়াটাকে কি বলে জানো? এই যে ক্রোমোজোমের জোড়া, এটাকে বলে বাইভ্যালেন্ট। ক্রোমোজোমের এই জোড়াটাকে আমরা কি বলি? জোড়াটাকে বাইভ্যালেন্ট। আর ক্রোমোজোমের জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলে সিনাপসিস। প্রক্রিয়াকে সিনাপসিস বলে। তাহলে আমরা এখানে দেখো হোমোলোগাস ক্রোমোজোমে জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে? কি বলবো? সিনাপসিস। জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলবো? সিনাপসিস। আর জোড়াটাকে কি বলে? ওই যে ক্রোমোজোমের যে জোড়া, এই জোড়াটাকে বলে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট। ঠিক আছে, বাইভ্যালেন্ট বলে। বুঝে গেল? এতটুকু। এখন আসো আমরা এখানে প্যাকাইটিন। তাহলে জাইগোটিন গেল, এখন আসো প্যাকাইটিন। প্যাকাইটিনে কি ঘটে? প্যাকাইটিনে কি ঘটবে? প্যাকাইটিনে হচ্ছে ভাইয়া, আমরা জানি প্যাকাইটিনে ওর এই যে দেখো কোষ বিভাজনে এক্স আকৃতির একটা গঠন ঘটে। তাহলে এখানে মূলত ফার্স্টে ক্রোমোজোম গুলা ক্রোমাটিডে বিভক্ত হয়। তো তখন কি হয়? টেট্রাড। কি হয়? টেট্রাড। তাহলে টেট্রাড পাওয়া যাবে, 4টা ক্রোমাটিড একসাথে, টেট্রাড। এদের মধ্যে একটা এক্স আকৃতির গঠন হয়, যেটাকে বলে কি? কায়াজমা। ওদের কি হয়? ক্রোমোজোম গুলা এইরকম এই যে এরকম এক্স আকৃতির গঠন হয়। তাহলে এই গঠনটাকে কি বলে? এটাকে বলে কায়াজমা। কি বলে? কায়াজমা।
এই এক্স আকৃতির গঠনটাকে আমরা কি বলবো? কায়াজমা। ঠিক আছে, এক্স আকৃতির গঠন, এবং ওদের মধ্যে জিনের আদান প্রদান হয়, জিন আদান প্রদান, জিন আদান প্রদান, এটাকে কি বলে? এটাকে বলে ক্রসিং ওভার। তখন ওদের মধ্যে জিনের আদান প্রদান হয়, এটাকে কি বলে? ক্রসিং ওভার। তাহলে এই যে ঘটনাগুলো ক্রসিং ওভার, কায়াজমা, টেট্রাড, এই জিনিসগুলো কোথায় ঘটে? এই জিনিসগুলো ঘটে হচ্ছে সব প্যাকাইটিন। কি ঘটে? প্যাকাইটিনে ঘটে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, প্যাকাইটিন। এটা অ্যান্সার কি? প্যাকাইটিন। ঠিক আছে, তাহলে প্যাকাইটিনে আমার এই জিনিসগুলা থাকে। প্রোফেজ একের কোন উপদশায় লুপ তৈরি হয়? এই যে লুপটা তৈরি হয়, লুপের অ্যাঙ্গেল থাকে 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, এরকম লুপ হয়। লুপ হলে এরকম অ্যাঙ্গেল তৈরি হয়। তাহলে কোন উপদশায় এই লুপটা পাওয়া যায়? এই যে প্রোফেজ একের, এটা পাওয়া যায় হচ্ছে ভাইয়া, আমরা বলে থাকি কি? ডিপ্লোটিন। তাহলে ডিপ্লোটিনে বিকর্ষণ শুরু হয়, ওদের মধ্যে বিকর্ষণ, ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ, তখন ওরা দূরে সরে টাইমে এরকম লুপ তৈরি হয়, লুপ। তাহলে এটা কি? ডিপ্লোটিন। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া বলো তো? ডিপ্লোটিন, ডিপ্লোটিন। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। এই যে আস্তে আস্তে, তাহলে এইভাবে গেল ডিপ্লোটিন পর্যন্ত। মেইনলি লাগে জাইগোটিন প্যাকাইটিন থেকে প্রশ্ন আসে, বুঝছো? জাইগোটিন আর প্যাকাইটিন থেকে প্রশ্ন আসে, ডিপ্লোটিন মাঝে মাঝে দেয়। ক্রোমোজোম সংখ্যা এই যে অর্ধেক হয়, আমরা যে বলি না মায়োসিসে ক্রোমোজোম অর্ধেক হয়, কখন হয়? এটা হয় মূলত অ্যানাফেজ একে। এই অ্যানাফেজ একে কি হয়? অ্যানাফেজ একের বেলায় তখন ক্রোমোজোম অর্ধেক হয়, ক্রোমোজোম অর্ধেক হয় অ্যানাফেজে এসে। তখন কি হয়? যে জোড়াটা থাকে না, ক্রোমোজোম জোড়াটা আলাদা হয়ে যায়। ছিল জোড়া, এবার দুইটা দুই পাশে চলে গেল, তাহলে এই যে জোড়াটা হাফ হাফ হয়ে গেল না, তাহলে ক্রোমোজোম অর্ধেক হয়ে গেল। এইটাই ঘটে কোথায়? অ্যানাফেজ একে, অ্যানাফেজ একে। সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটায়, সেন্ট্রোমিয়ারের এই যে বিভাজন ঘটায়, এটা কোথায় ঘটে বলতো? সেন্ট্রোমিয়ারের বিভাজন। সেন্ট্রোমিয়ার বিভাজন বললেই আমরা মনে রাখবো মাইটোসিসের ওই মেটাফেজে সেন্ট্রোমিয়ারের বিভাজনটা হয়। এই যে একটু আগে আমরা মায়োসিস এক পড়লাম না, ওইখানে কিন্তু সেন্ট্রোমিয়ারের ভাগ হয় না, খেয়াল রাখো। মায়োসিস একে সেন্ট্রোমিয়ারের ভাগ হয় না। ক্রোমোজোমের যে জোড়াটা ছিল, মনে করো এই জোড়াটা দুইটা আলাদা হয়ে গেছে, কিন্তু ওই যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, এটা কিন্তু ভাগ হয়নি। সেন্ট্রোমিয়ার ভাগ হয় মাইটোসিস বিভাজনের। কোথায়? মাইটোসিস। এখন মনে রাখবা, আমরা বলে থাকি মায়োসিস টু এক ধরনের মাইটোসিস। মায়োসিস টুটা কি? এক ধরনের মাইটোসিস। তার মানে এই যে মায়োসিস টু এর মাইটোসিসে যেমন মেটাফেজ দশায় এই সেন্ট্রোমিয়ার ভাগ হয়, তো এখানে বলছে সেম ভাবে মায়োসিস টু এর মেটাফেজ দুই এই ধাপে এসে সেন্ট্রোমিয়ারের ভাগ হয়। ঠিক আছে, তাহলে এটা